আচ্ছা, আমরা যে প্রতিদিন এত সিদ্ধান্ত নিই, মানে হাজার হাজার, এর পিছনে আসলে কি কাজ করে? এটা কি কখনো ভেবে দেখেছি? আমাদের মাথার ভেতরে না আসলে দুটো আলাদা সিস্টেম আছে যারা সব কলকাঠি নাড়ে। আর এই ব্যাপারটা দারুণভাবে তুলে ধরেছেন নোবেল বিজয়ী ড্যানিয়েল ক্যানেম্যান তার বিখ্যাত বই থিংকিং ফাস্ট অ্যান্ড স্লোতে। চলেন আজ আমাদের চিন্তার এই দুই জগতের রহস্যটা একটু ভেদ করা যাক। প্রশ্নটা শুনতে খুব সহজ মনে হলেও এর উত্তরটা কিন্তু আমাদের মনের এক গভীর দ্বন্দ্বে ফেলে দেবে। কারণটা কি জানেন? কারণ আমাদের প্রত্যেকটা চিন্তা, প্রত্যেকটা বিশ্বাস আর সব সিদ্ধান্ত এগুলোকে কন্ট্রোল করছে দুটো একদম আলাদা শক্তি। বলা যায় আমাদের মনের ভেতরে বাস করা দুটো ভিন্ন চরিত্র যারা সব সময়ে কাজ করে চলেছে। আর কানেম্যান কিন্তু এই দুই শক্তিকে দুটো চমৎকার নামও দিয়েছেন। একজন হল সিস্টেম 1, আমাদের মনের ভেতরের সুপারহিরো, যে কিনা ভীষণ ফাস্ট, চটপটে। আর অন্যজন, সে হল সিস্টেম 2, একজন ধীর, স্থির আর খুব বিচক্ষণ ঋষি। এই যে দেখুন আমাদের মনের এই দুই চরিত্রকে। সিস্টেম 1 আমাদের ভেতরের সেই হিরো, সে অনেকটা অটোপাইলট মোডে চলে, চোখের পলকে সিদ্ধান্ত নিয়ে ফেলে, আর তার বেশিরভাগ সিদ্ধান্তই আসে আবেগ আর ইনটিউশন থেকে। আর তার ঠিক উল্টো দিকে আছে সিস্টেম 2, আমাদের সেই জ্ঞানী ঋষি, যে কিনা খুব ধীর, যুক্তিবাদী আর প্রত্যেকটা স্টেপ খুব ভেবে চিনতে ফেলে। মানে বড়সড় কোনো সমস্যা না আসলে সে সাধারণত চুপচাপই বসে থাকে। এদের দুজনের কাজের ধরনটা কিন্তু দারুণ। যেমন ধরুন, যদি জিজ্ঞেস করি 2+2 কত, উত্তরটা সাথে সাথেই মাথায় চলে আসে, তাই না? এটা হলো আমাদের হিরো, মানে সিস্টেম 1-এর কাজ। কিন্তু যদি বলি 17কে 24 দিয়ে গুণ করতে, ব্যাস, ঠিক তখনই আমাদের অলস কিন্তু অত্যন্ত শক্তিশালী সিস্টেম 2কে ঘুম থেকে ডেকে তুলতে হয়। আর সমস্যাটা হলো এখানেই। সিস্টেম 1 খুব ফাস্ট কিন্তু প্রায়ই ভুল করে, আর সিস্টেম 2 একদম পারফেক্ট, কিন্তু সে এতটাই অলস যে বেশিরভাগ সময় সে কাজই করতে চায় না। আর আসল বিপদটা কিন্তু ঠিক এই জায়গাতেই, যখন আমাদের সুপার ফাস্ট হিরো সিস্টেম 1 কোনো একটা ভুল করে বসে, আর আমাদের জ্ঞানী ঋষি মানে সিস্টেম 2 আলসেমি করে সেই ভুলটা শোধরানোর জন্য এগিয়েই আসে না। চলেন দেখি আমাদের মনের এই লুকানো ফাঁদগুলো আসলে কি কি। এই ফাঁদগুলোর মধ্যে প্রথমটা হলো সাবস্টিটিউশন, বা সোজা কথায় একটার বদলে আরেকটা। ধরুন আপনাকে একটা কঠিন প্রশ্ন করা হলো, আচ্ছা এই কোম্পানিতে ইনভেস্ট করাটা কি আগামী 10 বছরের জন্য একটা ভালো আইডিয়া হবে? আমাদের মস্তিষ্ক কি করে জানেন? সে অবচেতনভাবেই এই কঠিন প্রশ্নটাকে একটা সহজ প্রশ্ন দিয়ে বদলে ফেলে। যেমন, আচ্ছা এই কোম্পানির শেয়ার কি গত সপ্তাহে বেড়েছে? আর সিস্টেম 1 এই সহজ উত্তরটা দিয়েই আমাদের ভুল পথে নিয়ে যায়। এরপর যেটা আসে সেটা হলো ছোট সংখ্যার নীতি। ব্যাপারটা হলো আমাদের সিস্টেম 1-এর না একটা গোছানো গল্প খুব পছন্দ, তাই সে খুব অল্প ডেটা বা তথ্য দিয়েই একটা বড়সড় সিদ্ধান্তে পৌঁছে যেতে চায়। যেমন ধরুন, কোনো একটা নতুন রেস্টুরেন্টে গিয়ে একবার হয়তো খারাপ খাবার খেলাম, আর সাথে সাথেই আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলি, ধুর এই জায়গাটাই বাজে। এই যে ছোট্ট একটা অভিজ্ঞতার উপর ভিত্তি করে এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে ফেলা, এটা কিন্তু খুব মারাত্মক হতে পারে। আচ্ছা, একটা পরিস্থিতি ভাবা যাক। ধরুন বলা হলো একটা সার্জারির সাকসেস রেট বা সফলতার হার হল 90%। কথাটা শুনলে কিন্তু মনে বেশ একটা ভরসা জাগে, তাই না? বেশ পজিটিভ শোনায়। কিন্তু যদি এবার বলা হয় যে ওই একই সার্জারিতে মৃত্যুর হার 10%, দেখুন তথ্য কিন্তু একদম একই, কিন্তু কথাটা শোনার সাথে সাথেই কেমন যেন মনের মধ্যে একটা ভয়, একটা অস্বস্তি কাজ করছে, তাই না? এইটাই হলো ফ্রেমিং এফেক্টের খেলা। মানে একই তথ্য কিন্তু কিভাবে বলা হচ্ছে তার উপর ভিত্তি করে আমাদের অনুভূতি আর সিদ্ধান্ত দুটোই পুরো পাল্টে গেল। আর এটা হলো আমাদের সিস্টেম 1-এর একটা বড়সড় দুর্বলতা। সে খুব সহজেই কথার মারপ্যাচে প্রভাবিত হয়ে যায়। আচ্ছা, এবার চলুন ক্যানেম্যানের আরেকটা যুগান্তকারী তত্ত্বের দিকে যাই, যেটার নাম হলো প্রসপেক্ট থিওরি। এই থিওরিটা আমাদের দেখায় যে লাভ আর ক্ষতির ব্যাপারে আমাদের সিদ্ধান্তগুলো মাঝে মাঝে কতটা অদ্ভুত, এমনকি অযৌক্তিকও হতে পারে। এই প্রসপেক্ট থিওরির একদম মূল কথাটাই হল এই একটি বাক্য: লাভের আনন্দের চেয়ে ক্ষতির বেদনা অনেক বেশি। মানে মনস্তাত্ত্বিকভাবে কোনো কিছু হারানোর যে কষ্ট, সেটা ঠিক ততটাই পাওয়ার আনন্দের চেয়ে প্রায় দ্বিগুণ শক্তিশালী। এই চার্টটার দিকে একটু তাকান, কি দারুণভাবে ব্যাপারটা দেখানো হয়েছে।
ধরুন ১০০ টাকা পেলে আমাদের যে আনন্দ হয় তার মান যদি হয় ৫০, কিন্তু ওই ১০০ টাকা যদি হারিয়ে ফেলি তাহলে যে কষ্টটা হয় সেটার তীব্রতা কিন্তু প্রায় দ্বিগুণ, মানে -১০০ সমান। এই জিনিসটাকেই বলা হয় লস অ্যাভার্শন বা ক্ষতির প্রতি আমাদের একটা তীব্র ভয়। আর এই মানসিকতায় কিন্তু আমাদের অনেক অর্থনৈতিক সিদ্ধান্তকে অযৌক্তিক করে ফেলে। এর মানেটা কি দাঁড়ালো? মানে হলো আমরা কোনো ঘটনাকে কিন্তু একদম নিরপেক্ষভাবে দেখি না। আমরা সবসময় আমাদের বর্তমান অবস্থা বা একটা রেফারেন্স পয়েন্ট থেকে সবকিছু বিচার করি। ওই বিন্দুর তুলনায় কোনো কিছুকে লাভজনক মনে হলে আমরা একরকম সিদ্ধান্ত নিই, আর লোকসান মনে হলে আরেক রকম। তো প্রশ্ন হলো, এত সব মানসিক ফাঁদ আর বায়াস থেকে বাঁচার উপায়টা কি? আমরা কি আসলেই আমাদের চিন্তাভাবনাকে কন্ট্রোল করতে পারি? উত্তরটা হলো হ্যাঁ, পারি। আর এর জন্য আমাদের সেই অলস কিন্তু অসম্ভব শক্তিশালী সিস্টেম 2কে একটু সচেতনভাবে কাজে লাগাতে হবে। এখানে দেখুন, সিস্টেম 2কে জাগিয়ে রাখার জন্য 4টি সহজ কিন্তু খুব পাওয়ারফুল কৌশল আছে। ১. বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে তাড়াহুড়ো করবেন না, একটু সময় নিন। ২. আপনার প্রথম যে প্রতিক্রিয়াটা আসে, যে ইনটিউশনটা কাজ করে, সেটাকে প্রশ্ন করুন, নিজেকে জিজ্ঞেস করুন এটা কি সত্যি ঠিক। ৩. যেহেতু আমরা সবাই কোনো না কোনো বায়াসের শিকার, তাই বিশ্বস্ত কারো সাথে পরামর্শ করুন। আর ৪ নম্বর এবং সবচেয়ে জরুরি, শুধু অনুভূতি বা ২-১টা গল্পের ওপর নির্ভর না করে ডেটা আর ফ্যাক্টসের ওপর ভরসা রাখুন। তাহলে পুরো আলোচনা সারমর্মটা কি দাঁড়ালো? আমাদের ভেতরে সুপারফাস্ট হিরো মানে সিস্টেম 1 আমাদের প্রতিদিনের জীবনটাকে অনেক সহজ করে দেয়, এটা সত্যি। কিন্তু জীবনের বড় আর গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো যখন আসে, তখন কিন্তু আমাদের সেই ধীর স্থির জ্ঞানী ঋষি অর্থাৎ সিস্টেম 2 এর হাত ধরতেই হবে। শেষ প্রশ্নটা হলো, আমরা কি আমাদের এই জ্ঞানী ঋষিকে যথেষ্ট কাজে লাগাচ্ছি?